এখন আমরা আলোচনা করব অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম নিয়ে। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম সম্পর্কে আমরা বলছিলাম যে এটা হচ্ছে অ্যাকোয়ার করতে হবে, মানে এটা জন্মগতভাবে পাই না। কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলে তখন ওটার বিরুদ্ধে আমরা ইমিউনিটি তৈরি করি। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এটা হচ্ছে লং লাস্টিং, মানে এটা হচ্ছে স্পেসিফিক। যেমন সাপোজ আমি একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছি। এই ব্যাকটেরিয়া দ্বারা যখন আক্রান্ত হব তখন ব্যাকটেরিয়ার যে সারফেসের কিছু অ্যান্টিজেন থাকে, ঠিক আছে, এই অ্যান্টিজেনগুলোকে আমার শরীরের অ্যান্টিবডি ক্যাপচার করবে। এখন এই যে অ্যান্টিবডি ক্যাপচার করবে, এই ক্যাপচার করার জন্য তো আমার প্রথমে অ্যান্টিবডি প্রোডাকশন করতে হবে। কিন্তু এই অ্যান্টিবডি তো ইনিশিয়াল স্টেজে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রডিউসড ছিল না। এই অ্যান্টিবডিটা আমরা তৈরি করছি। তাহলে অ্যান্টিবডি প্রোডাকশন যেই প্রসেসের মাধ্যমে হয় ওই প্রসেসটাকে বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কীভাবে হইতেছে? শুরুতে ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে বি লিম্ফোসাইট, কারণ আমরা বলছিলাম অ্যান্টিজেনিক এক্সপোজার হবে বি লিম্ফোসাইটে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে না, বি সেল, টি সেল। তো এইখানে ধরি আমরা বি সেল এই অ্যান্টিজেনের সাথে লাগলো। যখন লাগবে সে প্রেজেন্ট করবে, বি লিম্ফোসাইটের সাথে লাগলো। পরে যে লিম্ফ নোড ছিল, লিম্ফ নোডের যে জার্মিনাল সেন্টার, সেই জার্মিনাল সেন্টারে এখন বি সেলটা স্টিমুলেটেড হবে অ্যান্ড প্রোডাকশন হবে প্লাজমা সেল। আমরা যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে এটা একটা ব্যাকটেরিয়া। তার কি আছে? এটা যদি একটা ব্যাকটেরিয়া হয় তার কিছু সারফেস অ্যান্টিজেন থাকবে। ধরি এটা একটা সারফেস অ্যান্টিজেন, এটা একটা সারফেস অ্যান্টিজেন, এটা একটা সারফেস অ্যান্টিজেন। এই ব্যাকটেরিয়াটা কোথায় মুভ করতেছে? ব্যাকটেরিয়াটা মুভ করতেছে আমাদের সার্কুলেশনে, দ্যাট ইজ ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে সে যাইতেছে অ্যান্ড শরীরের সমস্ত সার্কুলেশন একটা সময় পরে কোথায় আসে? স্প্লিন দিয়ে পাস করে। স্প্লিন কি? এটা লিম্ফ নোড। তো এই স্প্লিনের কি থাকবে? এই যে অংশটা, এটা হচ্ছে কর্টেক্স, এর পরের অংশ হচ্ছে প্যারাকর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স। আর এর ভিতরে কি আছে? এর ভিতরের অংশ যদি চিন্তা করি, এটা হচ্ছে মেডুলা। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে প্রাইমারি ফলিকল। মনে করি এখানে বি লিম্ফোসাইট ছিল, যেইটা এখনও কোনো অ্যান্টিজেনিক স্টিমুলেশন পায়নি। বাট এই যে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়া যখন এইভাবে লিম্ফের মানে স্প্লিনের লিম্ফ নোডে ঢুকবে, তখন এই যে বি লিম্ফোসাইটটা ছিল সে কি পাইছে? সে অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাইছে ব্যাকটেরিয়ার, মানে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের প্রতি এক্সপোজার হয়েছে। যখন ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের প্রতি এক্সপোজার হবে তখন সে কী হবে? স্টিমুলেটেড হবে অ্যান্ড কনভার্ট হবে জার্মিনাল সেন্টারে। তাহলে এখানে আমি কী পাবো? জার্মিনাল সেন্টার। ঠিক আছে? তাহলে যেইখানে মানে যে জায়গাটাতে অ্যান্টিজেনিক স্টিমুলেশন বি সেল পাইতেছে ওই জায়গাটাকে বলতেছি জার্মিনাল সেন্টার। দেন জার্মিনাল সেন্টারের যে বি লিম্ফোসাইটগুলো ছিল তারা অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাইতেছে অ্যান্ড কনভার্ট হইতেছে প্লাজমা সেলে। প্লাজমা সেল এসে কোথায় রেজাইড করতেছে? মেডুলাতে।
দেন আমরা জানি এখানে কি থাকে, কিছু ব্লাড ভেসেল থাকে, হ্যাঁ, লিম্ফ নোডের ব্লাড ভেসেল থাকে না, আর্টারি ঢুকে বেইন বের হয়। তো এরকম বেইন দিয়ে এই প্লাজমা সেল যেই অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে, যেহেতু অ্যান্টিবডি প্রোডাকশন করবে, সে বেইন দিয়ে অথবা ইফারেন্ট আর্টেরিওল দিয়ে এই অ্যান্টিবডিটা শরীর থেকে বের করে দিবে। এই অ্যান্টিবডি আবার কই ঢুকবে, অ্যান্টিবডি আবার ঢুকবে ব্লাড ভেসেলে, ঠিক আছে। ব্লাড ভেসেলে ঢোকার পরে সে আরও যে ব্যাকটেরিয়াগুলো ছিল তাদের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে তখন একটা সময় পরে অ্যান্টিবডি এই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে এইভাবে একটা অ্যান্টিজেন আমি ক্লিয়ার করতেছি। অথবা আরেকটা কী হতে পারে, আমরা জানি এক ধরনের অ্যান্টিবডি আছে যেটাকে বলতেছি ইমিউনোগ্লোবুলিন জি, সে ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেন তার সাথে বাইন্ড করলো ইমিউনোগ্লোবুলিন জি। যখন বাইন্ড করবে তখন ম্যাক্রোফেজ এই ব্যাকটেরিয়াকে ইজিলি ডিটেক্ট করে ধ্বংস করে ফেলতে পারবে, যেটাকে বলতেছিলাম অপসোনাইজেশন। তাহলে অ্যান্টিবায়োটিক দুইটা উপায়ে একটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে। এক, সরাসরি সে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ওই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিতেছে, অথবা সে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের গায়ের সাথে লেগে পরে ওই ব্যাকটেরিয়াকে প্রেজেন্ট করতেছে ম্যাক্রোফেজের কাছে, যার মাধ্যমে অপসোনাইজেশন হচ্ছে। অ্যান্ড অপসোনাইজেশনের জন্য ওই ব্যাকটেরিয়াটা শরীর থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এটা ছিল ইননেট ইমিউনিটি। এখন এই যে পুরো প্রসেসটা, আমার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়া পরে প্লাজমা সেলে কনভার্ট হয়েছে বি সেল ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের জন্য, দেন প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে। এই টোটাল প্রসেসটা হইতে 2 সপ্তাহের মতন সময় লাগে। এক এক বই এক একটা লেগছে, 7 থেকে 14 দিন ধরি আমরা অ্যাভারেজে। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি গেইন করতে একটু সময় লাগে। এখন আসি অ্যাডাপটিভ ইমিউনিটিকে মেইনলি 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিউমোরাল আর একটা হচ্ছে সেলুলার। সেলুলার যে ইমিউনিটি সেটা দেয় টি সেল, আর হিউমোরাল যে ইমিউনিটি সেটা দেয় বি সেল। তাহলে আমরা বলছিলাম বি সেল থেকে কি হয়, প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে কি পাই, অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড যেই ইমিউন সিস্টেমটা হইতেছে অ্যাকোয়ার্ড সেটাকে বলবো হিউমোরাল। আর টি সেল মিডিয়েটেড যেটা মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি পাচ্ছি সেটা হচ্ছে সেলুলার ইমিউনিটি। তাহলে এখন দেখি আমরা লিম্ফয়েড অর্গান কী কী আছে। লিম্ফয়েড অর্গানের কথা যদি বলি, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আছে কিছু, যেমন বোন ম্যারো, থাইমাস। আগে মনে হয় আমি স্প্লিনকে প্রাইমারি লিম্ফ নোড বলছিলাম, হয়তো খেয়াল নেই, কিন্তু স্প্লিন, তারপরে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এটা হচ্ছে জিআইটির লাইনিং, হ্যাঁ, এটা হচ্ছে জিআইটি বা ঘাট লুমেন। এই ঘাট লুমেনের এইদিকে চারপাশে যে লিম্ফ নোড থাকে তাকে বলতেছি মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মাল্ট। সবগুলোকে একত্রে আর কি। এছাড়া আছে স্প্লিন, টনসিল, অ্যাডেনয়েড, পেয়ার স্পেসেস, তারপরে কি ছিল গলার মধ্যে, ওয়েলডেয়ার্স রিং। এগুলো সবাই হচ্ছে সেকেন্ডারি লিম্ফ নোড। ওকে, তাহলে এটা মাস্ট টু নো। প্রাইমারি লিম্ফ নোড হচ্ছে বোন ম্যারো আর থাইমাস, সেকেন্ডারি লিম্ফ নোড হচ্ছে এগুলা।
আর আগের প্যারায় মাস্টুনো কি ছিল? আগের প্যারায় মাস্টুনো ছিল এই দুইটা লাইন। বি লিম্ফোসাইট হচ্ছে হিউমারাল ইমিউনিটি দেয়, টি লিম্ফোসাইট সেলুলার ইমিউনিটি দেয়। এবার আমরা থাইমাস নিয়ে যদি আলোচনা করি, থাইমাস হচ্ছে এটা যদি একটা মানুষের গলা হয়, গলার সামনে এখানে থাকে থাইমাস। এটা সাধারণত বাচ্চাকালে থাকে। একটা মানুষ যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন এই থাইমাসটা ইনভুলেট করে, ইনভুলেশন হয়, মানে লাইক ছোটো হয়ে হারায় যায় একা একাই। এটা নর্মাল জিনিস। থাইমাস একটা বড় মানুষের যদি থাইমাস পাই তখন চিন্তা করতে হবে এটা অ্যাবনর্মাল, বাট নর্মালি থাইমাস পাবো না। থাইমাস সম্পর্কে কি বলছে? এটা একটা বায়োলজি স্ট্রাকচার যেটা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে থাকে। এখানে ইম্যাচিউর টি সেল ঢুকে ম্যাচুরেশনের জন্য। আর মোস্ট অ্যাক্টিভ কখন? ফিটাল লাইফে, পিবার্টির পরে ইনভুলেট করে। তাহলে এই লাইনটা হচ্ছে নাইস টু নো। তাহলে থাইমাস মোস্ট অ্যাক্টিভ ফিটাল লাইফে আর পিবার্টির পরে ইনভুলেট করে। ওকে, তাহলে আমরা বলতেছিলাম মানে কোনো একটা টপিক পড়লে ওই টপিক রিলেটেড যত কথা আছে ওইটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি যাতে মনে থাকে, কারণ পরবর্তী গিয়ে আমরা এগুলা পড়বই। তাহলে বলতেছিলাম যে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে গলার সামনে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে একটা বায়োলোব স্ট্রাকচার থাকে, দুইটা লোব, ওই থাইরয়েডের মতন। এটাকে আমরা বলতেছি থাইমাস। এটা একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এটার কাজ কি? এটা যদি একটা মানুষের বোন হয়, বোনের যে মজ্জা বা অস্থি মজ্জা তাকে আমরা বলতেছি বোন মেরু। এই বোন মেরুতে কী হইতেছিল? বি লিম্ফোসাইট, হেমাটোলজিতে পড়ব, টি লিম্ফোসাইট, এগুলা প্রোডাকশন হচ্ছিল। এখন কাহিনী হচ্ছে বি লিম্ফোসাইট বোন মেরুতে প্রোডাকশন হয়ে বোন মেরুতেই ম্যাচুরেশন হচ্ছিল। এই লাইনগুলো কিন্তু মাস্ট নো। তাহলে বি লিম্ফোসাইট বোন মেরুতে প্রডিউস হয়ে বোন মেরুতেই ম্যাচুরেশন হয়, কিন্তু টি লিম্ফোসাইটটা বোন মেরুতে প্রডিউস হয় সে ঠিকই, তারপরে সে কোথায় চলে আসে? সার্কুলেশনে, সার্কুলেশনে চলে আসলো ব্লাডের ভিতরে। এই ব্লাড থেকে পরবর্তীতে তারা মুভ করে এই যে থাইমাসে। কেন? যাতে তারা ম্যাচুরেশন হয়। এখানে অনেক কথা আছে আরও বেসিক, যে পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, এগুলো আপাতত দরকার নাই। পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন জাস্ট জেনে রাখার জন্য। তাহলে এখান থেকে মাস্টনো লাইন হচ্ছে বি সেলের ম্যাচুরেশন এবং প্রোডাকশন দুইটাই বোন মেরুতে হয়। টি সেলের ম্যাচুরেশন থাইমাসে হয়, কিন্তু প্রোডাকশন হয় বোন মেরুতে। এখন এই টি সেল তো আমাদের ইমিউনিটি দিচ্ছে। কী ধরনের ইমিউনিটি দিচ্ছে? সেলুলার ইমিউনিটি। যদি কোনো মানুষের শরীরে এই থাইমাসটা না থাকে, নর্মালি তো ফিটাল লাইফ এটা থাকার কথা টি সেলের ম্যাচুরেশনের জন্য, টি সেল ম্যাচুরেশনের জন্য, কিন্তু তার যদি টি সেল ম্যাচিউর না হইতে পারে, কখন হইতে পারবে না? যখন থাইমাসটা অ্যাবসেন্ট বা অ্যাবনর্মাল। এরকম একটা ডিজিজ আছে, এটাকে আমরা বলি, জেনেটিক্স আলোচনা করছিলাম, ডাই-জর্স সিনড্রোম। এই চ্যাপ্টারেও আছে পরবর্তীতে ডাই-জর্স সিনড্রোম। এখানে কী হইতেছে? TBX1 জিনের মিউটেশন, এগুলো মাস্ট নো, জিনের মিউটেশন। এই ডাই-জর্স সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে বেলো কার্ডিও ফেশিয়াল ডিজিজ। এখানে কি হইতেছে? অ্যাওরিটিক যে আউটফ্লো, ওই আউটফ্লোতে সমস্যা হচ্ছে। পেশেন্টের ক্লেফট প্যালেট থাকতেছে, তারপরে আরও কিছু ক্লিনিক্যাল ফিচার ছিল, এখন আমার মনে পড়তেছে না, ওইগুলো আমরা পরে দেখব। তাহলে টি সেল যদি ম্যাচিউর না হইতে পারে
তখন ওই পেশেন্টের কী হবে, ডাইজর সিনড্রোম হবে। সো এইখান থেকে মাস্টনো লাইন হচ্ছে, কারোর যদি থাইমাস না থাকে তার কি হবে, মানে এক সাইডে লিখে রাখবো, ডাইজর্স সিনড্রোম, ডাইজর সিনড্রোম হইতেছে। কোন জিনে মিউটেশন, TBX1। ওকে, এরপরে আমরা আরেকটা লিম্ফ নোড নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে স্প্লিন। স্প্লিন হচ্ছে শরীরের মধ্যে লার্জেস্ট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এগুলো নাইস টু নো, MCQ আকারে দিতে পারে মাঝে মাঝে। এরা কি করে, শরীরের সমস্ত যে ব্লাড সেইগুলোকে ফিল্টার করে। ইম্পর্টেন্ট সাইট ফর ফ্যাগোসাইটোসিস। এই যে ম্যাক্রোফেজ, আচ্ছা ম্যাক্রোফেজ যে আরবিসিকে খেয়ে ফেলতেছে, এটা কোথায়, বেশিরভাগ ক্ষেত্রে স্প্লিনে। ওকে, আমরা এটা আলোচনা করব। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ডিফেন্স এগেনস্ট এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। আমরা বলছিলাম হারাদনের 3 ছেলে, হ্যাঁ, HSN ইন স্প্লেনিক ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে আমরা এখন স্প্লিন নিয়ে আলোচনা করি। তো এটা হলো যদি স্প্লিন হয়, এটা যদি স্প্লিন হয়, আমরা জানি শরীরের সমস্ত ব্লাডকে ফিল্টার করতেছে কে, স্প্লিন। স্প্লিনে সমস্ত ব্লাড ঢুকতেছে। তো স্প্লিনে ব্লাড ঢোকার পরে ব্লাডের মধ্যে কি আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আমরা জানি আরবিসি 120 দিন পর পর মারা যায়। এখন আরবিসি যে 120 দিন পর পর মারা যায়, এটাকে কে মারতেছে বা কে ক্লিয়ার করতেছে, এটাকে ক্লিয়ার করতেছে হচ্ছে ম্যাক্রোফেজ। এটা একটা যদি রেড সেল হয়, এই রেড সেলকে এনগাল্ফ করতেছে ম্যাক্রোফেজ। পরে ম্যাক্রোফেজ এটাকে ভিতরে নিল, দেন অনেক কথা আর কি, এই জন্য একটু লেন্দি হয়ে যাইতেছে। এটা যদি একটা আরবিসি হয়, এই আরবিসিকে ম্যাক্রোফেজ খাবে। দেন আরবিসির যে স্টোরগুলো, আমরা জানি আরবিসি তৈরি করতে লাগে আয়রন। আরবিসির একটা সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনে আমরা জানি কি থাকে, লিপিড, ফসফোলিপিড বাইলেয়ার না, লিপিড থাকে, ফসফেট থাকে, তারপরে কি থাকে, ভিতরে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন প্রোটিন। এগুলো সবই এখন ম্যাক্রোফেজের ভিতরে। এইগুলাকে আবার ইউটিলাইজ করার জন্য ম্যাক্রোফেজ সার্কুলেশনে এগুলাকে আবার পাঠাই দিবে। আচ্ছা, ওইটা হেমাটোলজিতে পড়বো না। এইখানে যেটা নিয়ে আলোচনা করবো ওইটাও হেমাটোলজির, বা একটু জেনে রাখি। আরবিসি 2টা জায়গায় ব্রেকডাউন হতে পারে। একটা, সে যখন সার্কুলেট করতেছে ভেসেলের ভিতরে ব্রেকডাউন হতে পারে। আর কোথায় ব্রেকডাউন হতে পারে, স্প্লিনের ভিতর। স্প্লিনের ভিতর কে ব্রেক করতেছে, ম্যাক্রোফেজ। কিন্তু সার্কুলেশনে যে ব্রেকডাউন হইতেছে এটা ম্যাক্রোফেজের জন্য না, এটা ম্যাক্রোফেজের জন্য না, এটা অন্যান্য কারণে, হয়তো বা কোনো টক্সিন ঢুকছে, অথবা আর্টারির লুমেনটা ছোটো, যখন লুমেন ছোটো তখন এই দিক দিয়ে পাস করার সময় সে ব্রেকডাউন হইতে পারে, অথবা অ্যান্টিবডি বাইন্ড করে, অথবা মেকানিক্যাল, কেমিক্যাল, যে কোনো একটা প্রসেসের জন্য আরবিসিটা ভেসেলের ভিতরে ভাঙতেছে। যখন ভেসেলের ভিতরে ভেঙে যাবে তখন তাকে বলবো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। আর যখন স্প্লিনের ভিতরে ম্যাক্রোফেজের জন্য ভাঙবে তাকে বলবো এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। এই এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস সাধারণত কই হয়, স্প্লিনে, আর হইতে পারে লিভারে। এই দুইটাকে আমরা কি বলি, রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। মানে স্প্লিন আর লিভারের যেই সেলগুলা এই আরবিসিকে ভাঙতেছে তাদেরকে বলতেছি রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। আর ভেসেলের ভিতরে যে ভাঙতেছে তাকে এই প্রসেসটাকে বলতেছি ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। আর ম্যাক্রোফেজের ভিতরে যে ভাঙতেছে ওই প্রসেসকে বলতেছি এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে হেমাটোলজি থেকে এটা লাগবে, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কি, এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস কি। যেহেতু স্প্লিন নিয়ে আলোচনা করতেছি,
সেহেতু একবার আমি বলে দিলাম। এখন তারপরে আসি, আমরা বলছিলাম শরীরের সমস্ত সার্কুলেশনকে ফিল্টার করে স্প্লিন। তো সার্কুলেশনের মধ্যে তো ব্যাকটেরিয়াও থাকে। যদি তার শরীরে কোনো কারণে ব্যাকটেরিয়া ঢুকে, এই ব্যাকটেরিয়াও তো সার্কুলেশন হয়ে স্প্লেনে চলে আসবে। দেন স্প্লেনের মধ্যে কী আছে? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ ওই ব্যাকটেরিয়াগুলোকে ডিটেক্ট করে ব্যাকটেরিয়াগুলোকে ডেস্ট্রয় করে দিবে। এখন যদি কোনো কারণে আমি একটা ব্যক্তির স্প্লিন কাইটা ফেলি, অথবা তার স্প্লিন হচ্ছে হাইপো ফাংশনিং, তখন এই যে ব্যাকটেরিয়াগুলো ছিল, এই ব্যাকটেরিয়াগুলো শরীরের অন্যান্য যে ইমিউন সিস্টেম বা প্রোটেক্টিভ মেকানিজম, তারা হয়তো এদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে, কিন্তু 3টা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তারা ফাইট দিতে পারবে না। এদের জন্য আমার অবশ্যই স্প্লিন লাগবে। এরা বলছিলাম আমরা কি, হারাধনের 3 ছেলে। বারবার রিপিট করার জন্য লেন্দিংই হইতেছে, বাট এটার মজা হচ্ছে কি, মানে পড়তে সময় একবার পড়লেই হয়, মানে বারবার মুখস্থ করতে হয় না, মানে শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়। হারাধনের 3 ছেলের মধ্যে 1 নম্বরে ছিল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, 2 নম্বরে ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর 3 নম্বরে ছিল নেইসেরিয়া মেনিনজিটাইটিস। তাহলে ইনফ্লুয়েঞ্জা দিয়ে কী হবে? ইনফ্লুয়েঞ্জা হবে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে কী হইতেছে, মানে মেইনলি নিউমোনিয়া হবে। আর নেইসেরিয়া মেনিনজিটাইটিস দিয়ে কী হবে? মেনিনজাইটিস। তাহলে এই 3টা ডিজিজের মধ্যে সবথেকে মারাত্মক কোনটা? মেনিনজাইটিস। এই জন্য যেই ব্যক্তির স্প্লিন নাই, ঠিক আছে, অথবা যারে আমি কি করতেছি, C5 মনোকোনাল অ্যান্টিবডি দিচ্ছি, কারণ C5 মনোকোনাল অ্যান্টিবডি যদি দেয়, তাহলে C5 থেকে C9 যে প্রসেসটা, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটা ইনহিবিটেড হবে। তখনও তারা এই যে ক্যাপসুল সমৃদ্ধ যে ব্যাকটেরিয়া, হারাধনের 3 ছেলে, তাকে ধ্বংস করতে পারবে না। তাহলে যার স্প্লিন নাই, অথবা যে মনোকোনাল অ্যান্টিবডি খাচ্ছে C5 এর বিরুদ্ধে, তাদের এই 3টা ব্যাকটেরিয়া দিয়ে ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই 3টা ডিজিজের মধ্যে আবার সবথেকে খারাপ হচ্ছে মেনিনজাইটিস। তাহলে এই পেশেন্টকে আমি অবশ্যই একটা ভ্যাকসিনেশন দেবো। সেটা কি, আরও ভ্যাকসিনেশন দিব সবগুলোর বিরুদ্ধেই, বাট মেনিনজাইটিসের বিরুদ্ধে ভ্যাকসিনেশন না দিলে এই পেশেন্ট মারা যাবে, এটা দিতেই হবে। তাহলে মেনিনজাইটিসের বিরুদ্ধে ভ্যাকসিনেশনটা দিব। ওকে, তারপরে আসি লিম্ফ নোড। লিম্ফ নোড নিয়ে আমরা আলোচনা করছি। একটা লিম্ফ নোডের কী থাকে, 3টা জায়গা, একটা হচ্ছে কর্টেক্স, একটা প্যারাকর্টেক্স, একটা মেডুলা। কর্টেক্সের মধ্যে আমরা বলছিলাম প্রাইমারি ফলিকল এবং জার্মিনাল সেন্টার থাকে। প্যারাকর্টেক্সের মধ্যে বলছিলাম টি লিম্ফোসাইট, ঠিক আছে, এবং ডেনড্রাইটিক সেল থাকে। আর মেডুলাতে থাকতেছে সাইনাস, ম্যাক্রোফেজ আর প্লাজমা সেল। হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, জিআইটির যে লিম্ফয়েড অর্গানগুলো, তাদেরকে বলতেছিলাম। এরা কী কী আছে? টনসিল, অ্যাডেনয়েড, পেয়ার স্পেসেস। আচ্ছা, এইখানে মাস্ট টু নো হচ্ছে এইটুকু তো মাস্ট টু নো, কারণ এটা তো আমরা ওই আগের ফিগারেই পড়ছি, 2nd পেজের। আর এখানে মাস্ট টু নো তো বুঝতেই পারতেছি আমরা, হারাধনের 3 ছেলে, এই সেশন, এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যারা এস ক্লিনিক, এগুলো মাস্ট টু নো। আর এই লাইনটা হচ্ছে মাস্ট টু নো, লার্জেস্ট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে স্প্লিন। এরপর হচ্ছে লিম্ফ্যাটিক্স। লিম্ফ্যাটিক্স কি বলছিলাম, যে জিআইটি, এটা যদি জিআইটি হয়, জিআইটির একটা লুমেন, এই লুমেন থেকে আমার চর্বি বা ফ্যাট এগুলা ক্যারি করার জন্য যেই চ্যানেলগুলো থাকে, ওদেরকে আমরা বলতেছিলাম লিম্ফ্যাটিক চ্যানেল। তাহলে লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে মেনলি চর্বি ক্যারি হয়। তাহলে এখানে বলছে এরা কী করে, ফ্যাট ট্রান্সপোর্ট করে স্মল ইন্টেস্টাইন থেকে সার্কুলেশনে, এবং আলটিমেটলি তারা কোথায় ড্রেন করে? থোরাসিক ডাক্ট আছে, এটা আমরা পড়ছিলাম অ্যানাটমিতে, থোরাসিক ডাক্টে যায়। থোরাসিক ডাক্ট আবার কই ড্রেন করে? লেফট সাবক্লিভিয়ান ভেইনে। আচ্ছা, আমরা দেখাই, এটা হচ্ছে গাট লুমেন।
এটা যদি গাট লুমেন হয় স্মল ইন্টেস্টাইনের, এইখান থেকে লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে ফ্যাট আসতেছে কোথায়? সার্কুলেশনে। সাপোজ সবগুলা লিম্ফ্যাটিক চ্যানেল আইসা ড্রেন করে যেইটাতে, ওইটাকে বলি আমরা থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্টটা আবার কি করবে? এই থোরাসিক ডাক্ট লেফট সাবক্লেভিয়ান যে ভেইন আছে এইখানে এসে ড্রেন করবে। লেফট সাবক্লেভিয়ান ভেইন গিয়ে পরবর্তীতে কি করবে? ওই তো সুপিরিয়র ভেনা কাভা ফর্মেশনে হেল্প করবে। সুপিরিয়র ভেনা কাভা কই ড্রেন করবে? রাইট এট্রিয়ামে। তো এইভাবে এই যে ফ্যাট সে জিআইটি থেকে থোরাসিক ডাক্ট হয়ে লেফট সাবক্লেভিয়ান ভেইনের মাধ্যমে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে আসবে। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, দেন লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তারপরে সারা দেহে প্রবাহিত হবে। তাহলে ফ্যাট এইভাবে ট্রান্সপোর্ট হয়। তারপরে হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি বলছিলাম কোন সেল দেয়? বি সেল। কীভাবে? বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়, প্লাজমা সেল তৈরি করে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি হিউমারাল ইমিউনিটিটা দিচ্ছে। তারপরে এখানে বলছে ওই তো বি সেলটা হয় মেমোরি সেলে কনভার্ট হবে, না হলে প্লাজমা সেলে কনভার্ট হবে। প্লাজমা সেল কী করবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে, আর মেমোরি সেল কী করবে? আগে থেকে প্রডিউস যেই অ্যান্টিবডি সেইগুলো রিলিজ করবে। এরপর হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি আমরা বলছিলাম 5টা, মনে রাখবো গেমড এই ওয়ার্ড দিয়ে, গেমড। ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ই, ইমিউনোগ্লোবিউলিন ডি। এখন এই অ্যান্টিবডিগুলো সাধারণত সার্কুলেশনে থাকে, এবং সার্কুলেশনে তারা আসে কই থেকে? প্লাজমা সেল থেকে প্রোডাকশনের মাধ্যমে। তাহলে বলছিলাম এটা যদি স্প্লিন হয়, হ্যাঁ, যদি স্প্লিন হয়, স্প্লিনে কী তৈরি হতেছিল? অ্যান্টিবডি, এরপরে ব্লাড ভেসেল দিয়ে আসতেছিল কোথায়? সার্কুলেশনে। ওকে, তারপরে কি বলছে? এটা তো 5টা টাইপ আমরা বলছি, জি, এ, এম, ই, ডি। এই একটা ইমিউনোগ্লোবিউলিনের 2টা হেভি চেইন থাকে, 2টা লাইট চেইন থাকে। আচ্ছা, যেটা মাস্ট না সেটা আমি বলে দিব, আর বাকিগুলা জানার জন্য। তাহলে একটা অ্যান্টিবডি যদি আমি আঁকাই, এটা যদি একটা অ্যান্টিবডি হয়, আচ্ছা এখানে মানে একটা ফিগার আছে। আচ্ছা, এই ফিগার যদি দেখি, তাহলে এইগুলা হচ্ছে হেভি চেইন, এই একটা হেভি চেইন, এই একটা হেভি চেইন। তাহলে একটা ইমিউনোগ্লোবিউলিনে 2টা হেভি চেইন থাকে, আর এই হেভি চেইনগুলা একটা বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে লেগে থাকে, ডাইসালফাইড বন্ড আর কি, বন্ডের মাধ্যমে লেগে থাকে। এটা হচ্ছে হেভি চেইন, কয়টা থাকে? 2টা। আর এগুলো হচ্ছে লাইট চেইন, কয়টা থাকে? 2টা। লাইট চেইনগুলো আবার একটা আরেকটার সাথে লেগে থাকে, ঠিক আছে? লাইট চেইনকে আবার 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেরিয়েবল রিজন বা এফসি পোর্শন, এটা হচ্ছে এফএবি পোর্শন আর কি, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তাহলে আমি যদি এখানে দেখাই ফিগারে, এটা একটা হেভি চেইন, এটা একটা হেভি চেইন, 2টা হেভি চেইন লাগানো থাকে 2টা লাইট চেইনের সাথে, ঠিক আছে? আর এদের মধ্যে একটা বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড। আর কি থাকে? এই যে লাইট চেন, লাইট চেনের 2টা অংশ, একটা হচ্ছে এই একটা অংশ,
আর এই একটা অংশ, তাহলে এই যে অংশটা, এই অংশকে বলতেছি আমরা এফ এ বি ফ্র্যাগমেন্ট। ভেরিয়েবল রিজন। আর এই যে হলুদ যে অংশটা ছিল এটাকে বলতেছি কনস্ট্যান্ট রিজন। মানে এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এরা চেঞ্জ হয় না। বাট এই ভেরিয়েবল রিজনটা এইটা ভ্যারি করে, মানে এক এক ইমিউনোগ্লোবুলিন, আমরা তো বলছিলাম 5টা ইমিউনোগ্লোবুলিন, 5টা ইমিউনোগ্লোবুলিনে 5 রকম এই রিজনটা পাইতে পারি। কেন? কারণ এই রিজনটা বাইন্ড করে অ্যান্টিবডির সাথে। তাহলে এই লাইনটা হচ্ছে মাস্ট টু নো যে অ্যান্টিবডির সাথে ইমিউনোগ্লোবুলিনের কোন অংশ বাইন্ড করে। অ্যান্টিবডির সাথে ইমিউনোগ্লোবুলিনের এফএবি বা ভেরিয়েবল রিজন বাইন্ড করে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। বা এফসি পোর্শন। ওকে, এখানে দুইটা লাইন ইম্পর্টেন্ট। তাহলে একটা ব্যাকটেরিয়ার সাথে যে বাইন্ড করবে এই বাইন্ডিংটা নির্ভর করে এফএবি বা ভেরিয়েবল রিজনের উপর। আর বাইন্ডিংয়ের ফলে যে কনসিকুয়েন্সেসটা, মানে আমি এখন বাইন্ড করছি, এখন তাকে ধ্বংস করব নাকি স্টিমুলেট করব, এই যে কনসিকুয়েন্সেস, এইটা ডিপেন্ড করে কার উপরে? এফসি পোর্শনের উপরে বা কনস্ট্যান্ট রিজনের উপর। তাহলে কনসিকুয়েন্সেস ডিপেন্ড করতেছে এই অংশের উপর, আর বাইন্ডিং ডিপেন্ড করতেছে এই অংশের উপর। ওকে, তাহলে এটা আমরা বারবার দেখবো যে এফসি ফ্র্যাগমেন্ট, তাহলে এফসি ফ্র্যাগমেন্ট অফ ইমিউনোগ্লোবুলিনের সাথে বাইন্ড করছে, এর মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের বা অ্যান্টিবডির কনস্ট্যান্ট রিজনের সাথে বাইন্ড করছে। কনস্ট্যান্ট রিজন কোনটা? এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট রিজন। আর এফএবি ফ্র্যাগমেন্ট বা ভেরিয়েবল রিজন, এটা কোনটা? ভেরিয়েবল রিজন হচ্ছে এইটুকু। তাহলে ভেরিয়েবল রিজন দিয়ে ইমিউনোগ্লোবুলিনের সাথে বাইন্ড করে, আর কনস্ট্যান্ট রিজন দিয়ে কি হবে সেটা নির্ধারণ করে। ওকে, তাহলে আমরা দেখি কনসিকুয়েন্সেস অফ অ্যান্টিবডি বাইন্ডিং, মানে বাইন্ডিংয়ের পরে কি হবে সেটা ডিপেন্ড করে এফসি ফ্র্যাগমেন্টের উপর। আর অ্যান্টিজেন ইজ রিকগনাইজড, কিসের অ্যান্টিজেন? ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন। ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনকে রিকগনাইজেশন করে কে? এফএবি ফ্র্যাগমেন্ট। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। তারপরে একটা বাইন্ডিং হওয়ার ফলে কি হবে? ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হবে। আমরা জানি কি ক্লাসিক্যাল পাথওয়ে? জেনারেল মোটর বলছিলাম না, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম, এই দুইটা হচ্ছে অ্যান্টিবডি। ছিল ইমিউনোগ্লোবুলিন জি দেন ইমিউনোগ্লোবুলিন এম, এদেরকে আমি সাপোজ এইভাবে প্রকাশ করতেছি একটা অ্যান্টিবডি। হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলা, এই একটা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনের সাথে ইমিউনোগ্লোবুলিন বাইন্ড করবে। যখন বাইন্ড করলো তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা C1-এর সাথে বাইন্ড করবে। C1-এর সাথে যখন বাইন্ড করবে তখন আমরা বলবো ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হয়েছে। ক্লাসিক্যাল পাথওয়ে যখন অ্যাক্টিভেশন হবে আলটিমেটলি ফেট কি? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যে ছিল
সবার শেষে মেমরি নেটওয়ার্ক কমপ্লেক্স অ্যাক্টিভেশন হবে। মেমরি নেটওয়ার্ক কমপ্লেক্স মানে C5 থেকে C9, এরা পরে এই ব্যাকটেরিয়াকে ড্রিল করে ব্যাকটেরিয়াকে লাইসিস করে মেরে ফেলবে। তাহলে একটা লাইন বলছিলাম ইমিউনোগ্লোবুলিন জি অপসোনিন হিসেবে কাজ করে, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে এনহ্যান্স করে। আরেকটা লাইন হচ্ছে, এগুলো কিন্তু মাস্ট টু নো, আরেকটা লাইন হচ্ছে জেনারেল মোটর মানে ইমিউনোগ্লোবুলিন জি ইমিউনোগ্লোবুলিন এম C1-এর সাথে বাইন্ড করে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করে। ওকে, তাহলে এখানে আমরা ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন করলাম। তারপরে কি বলছে, এছাড়াও অ্যান্টিবডি, আমি আগে বলছিলাম যে অ্যান্টিবডি দুইটা উপায়ে ভাগতে পারে। একটা হচ্ছে হয় সে কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে, অথবা সে সরাসরি ডিরেক্টলি নিউট্রালাইজ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। এখন যখন একটা বি সেল স্টিমুলেশন পাইতেছিল না অ্যান্টিজেনিক, তাকে বলতেছিলাম নেইভ বি সেল। হ্যাঁ, মানে সে অ্যান্টিজেনিক স্টিমুলেশন পায় নাই, জাস্ট প্রোডাকশন হয়েছে। বাট যখন স্টিমুলেশন পাইলো তখন বললাম কি জার্মিনাল সেন্টারে চলে আসছে এবং অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাইছে, পরবর্তীতে প্লাজমা সেলে কনভার্ট হয়েছে। দেন এইটা বি সেল অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাইলে সবার প্রথমে যে ইমিউনোগ্লোবুলিন তৈরি করে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে আমি বি সেলকে স্টিমুলেশন দিলাম, বি সেল থেকে প্লাজমা সেলে কনভার্ট করলাম। প্লাজমা সেল তখন কি প্রোডাকশন করবে, ইমিউনোগ্লোবুলিন এম। এই জন্য কোনো একটা ব্যক্তির একিউট ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখি ইমিউনোগ্লোবুলিন এম ডিটেকশনের মাধ্যমে। ঠিক আছে, যদি আমি সার্কুলেশনে ইমিউনোগ্লোবুলিন এম পাই, এর মানে হচ্ছে রিসেন্ট ইনফেকশন। বাট যদি ইমিউনোগ্লোবুলিন জি পাই, এর মানে হচ্ছে পাস্ট ইনফেকশন অথবা ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, মানে অনেক দিন ধরে ইনফেকশনটা তার শরীরে। বাট ইমিউনোগ্লোবুলিন এম পাইলে সর্বদাই মনে রাখবো এটা অ্যাকিউট অথবা রিসেন্ট ইনফেকশন। তো এটাই বলছে। আর বলছিলাম যে একটা ব্যাকটেরিয়া শরীরে ঢুকলো, ব্যাকটেরিয়াকে পরে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনকে ক্যাপচার করলো আমার বি লিম্ফোসাইট পরবর্তীতে প্লাজমা সেলে কনভার্ট হইলো, প্লাজমা সেল পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করলো। এই পুরো প্রসেস তৈরি করতে 7 থেকে 10 দিন বা 5 থেকে 10 দিন সময় লাগে, আর এখানে লাগছে 1 থেকে 2 সপ্তাহ। ওকে, আচ্ছা, আমি যেটা বলছি সেটা এখানে একটু বক্স আকারে দেখাই দিছে যে বি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হইলো। অ্যাক্টিভেশন হওয়ার পরে সে কোনাল এক্সপানশন হয়ে একটা বি লিম্ফোসাইট থেকে অনেকগুলা বি লিম্ফোসাইট তৈরি হলো। এই বি লিম্ফোসাইট দুইটা পাথওয়েতে যাবে, এক হয় মেমোরি সেলে কনভার্ট হবে, না হলে প্লাজমা সেলেতেও কনভার্ট হবে। প্লাজমা সেল কী করতেছে, বেশি বেশি অ্যান্টিবডি তৈরি করবে, আর মেমোরি সেল কী করবে, একটা মেমোরি ক্রিয়েট করবে তার মধ্যে যে এই অ্যান্টিজেনের জন্য এই অ্যান্টিবডি তৈরি হতেছিল। তো ওই অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম আবার শরীরে ঢুকবে, তখন প্রচুর পরিমাণে অ্যান্টিবডি যেগুলো স্টোর্ড আছে সেগুলো রিলিজ করবে। এগুলো মাস্ট টু নো কিন্তু, যে বি সেলের আলটিমেট ফেট হচ্ছে হয় মেমোরি বি সেল অথবা প্লাজমা সেল হবে। আর এইখানে মাস্ট টু নো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এমটা মনে রাখবো যে একিউট অথবা রিসেন্ট ইনফেকশনে সবসময় ইমিউনোগ্লোবুলিন এম পাই। আর এখানে মনে রাখবো ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হয় ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে, মাস্ট টু নো। আর অ্যান্টিজেন বাইন্ড করে FABর সাথে, আর কনসিকুয়েন্সেসটা দেয় FC ফ্র্যাগমেন্ট, মাস্ট টু নো। আর কয় ধরনের আছে, 5 ধরনের। কি কি, এটাও মাস্ট টু নো। তারপরে এখন আমরা দেখি সেলুলার ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি আমরা বলছিলাম টি লিম্ফোসাইটের মাধ্যমে হয়, টি সেল দেয় সেলুলার ইমিউনিটি। এখানে কি বলছে, টি লিম্ফোসাইট তৈরি হয় বোন ম্যারোতে, আর ম্যাচুরেশন হয় থাইমাসে। এখানে বলছে কি, এটা মাস্টার লাইন, এটা আমরা অবশ্য আগেই পড়ছি। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে কি কি, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট। এখানে ম্যাক্রোফেজটা এক্সট্রা পেলাম, আমরা বলছিলাম টি লিম্ফোসাইট। হ্যাঁ,
ওকে, এখন হচ্ছে CD4 টি লিম্ফোসাইট কী কী, আর CD8 পজিটিভ টি লিম্ফোসাইট কী কী। আচ্ছা, এটা হচ্ছে টি সেল। টি সেলের কয়েকটা টাইপ আছে। এটা হচ্ছে টি হেল্পার 1, টি হেল্পার 2, দেন টি হেল্পার 17 বলতে পারি, আর টি রেগুলেটরি। আচ্ছা, 1, 2 আর 17টাই বেশি মনে রাখতে হয়। এখন এই যে টি হেল্পার 1 আছে, এটা একটা টি হেল্পার 1 যদি হয়, তার গায়ে CD8 থাকে। এটা হচ্ছে অনেকটা ড্রেসের মতন, মানে মানে সব টি হেল্পার সেল 1-এ, টি হেল্পার 1-এ CD8 পজিটিভ, আবার সবগুলা টি হেল্পার 2 সেল CD4 পজিটিভ। CD মানে হচ্ছে ক্লাস্টার ডেজিগনেশন। তো এর প্রোটিন, তো ক্লাস্টার ডেজিগনেশন প্রোটিন টি হেল্পার 2-র ক্ষেত্রে থাকে CD4টা, আর CD8 থাকে টি হেল্পার 1-এর ক্ষেত্রে। এটা মাস্ট টু নো। এখন মনে রাখবো কীভাবে? মনে রাখবো সবসময় 8, 8-এর সাথে 1 গুণ করলে 8 হয়। ওকে, আবার এইখানে মানে মনে রাখবো সবসময় 8 বলতে আমার কোনো ওয়েতে 8 বানাইতে হবে। তাহলে এইখানে আমার আছে কি CD8, সে 1-এ থাকে না 2-তে থাকে, 8-এর সাথে 1 গুণ করবো, 8 হয়ে গেছে। আবার এইখানে 4-এর সাথে 2 গুণ করবো, কত হয়? 8। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে 8 বানানো। যদি বলে টি হেল্পার 2-তে কোন CD4, মানে CD4 থাকে না 8 থাকে, তখন আমি 2-এর সাথে 4 গুণ করবো, 8 পাইছি। কিন্তু 2-এর সাথে যদি 8 গুণ করি তাহলে তো 16, তো এটা হবে না, আমাকে বানাইতে হবে 8। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল। তাহলে টি হেল্পার 1-এ থাকে CD8, টি হেল্পার 2-তে থাকে CD4। ওকে, CD4 পজিটিভ টি সেল মানে টি হেল্পার 1, এখান থেকে একটু জানলেই হবে। এখানে হচ্ছে অ্যান্টিবডির ছক দিছে, 5টা অ্যান্টিবডির নাম। দেন এরপরে মাস্ট টু নো লাইন হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কে কে করে। আমরা বলছিলাম কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে ক্লাসিক্যাল পাথে। তাহলে এক পরে বারবার রিপিট হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে পড়াশোনার মজা। ক্লাসিক্যাল পাথে কে করবে? জেনারেল মডেল জি এবং এম, এটা আমরা জানি। তাহলে ইমিউনোগ্লোবিলিন জি, ইমিউনোগ্লোবিলিন এম ক্লাসিক্যাল পাথেকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে। তাহলে এখানে বলছে ইমিউনোগ্লোবিলিন জি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, ইমিউনোগ্লোবিলিন এম কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, বাকি ইমিউনোগ্লোবিলিন করতে পারে না। তারপরে বলছে অপসোনাইজেশন, এটা আমরা বলছি অপসোনাইজেশন মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস এনহ্যান্স করা। এটা কে করবে? ইমিউনোগ্লোবিলিন জি, পড়া আমাদের আগেই। তারপরে সিক্রেশনে থাকে কোন কোন ইমিউনোগ্লোবিলিন, এটাও আমরা পড়ছি যে রেসপিরেটরি সিক্রেশনে ইমিউনোগ্লোবিলিন এ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে সিক্রেশনে কোনটা পাবো? ইমিউনোগ্লোবিলিন এ। এখানে এক্সট্রা একটা ইমিউনোগ্লোবিলিন জিও পাইতে পারি, তবে আমরা মনে রাখবো ইমিউনোগ্লোবিলিন এটাই। তাহলে এটা মাস্ট টু নো, এটা মাস্ট টু নো, অ্যান্ড দেন এটা মাস্ট টু নো। এখন আরেকটা জিনিস, এই যে সবগুলো ইমিউনোগ্লোবিলিনের মধ্যে কোন ইমিউনোগ্লোবিলিনটা প্লাসেন্টা ক্রস করে, এটা আমার খুব কাবজাব বাস্তু। এই জন্য আমি ম্যাক্সিমাম জিনিস যেই ওয়ার্ড পড়তেছি ওই ওয়ার্ড দিয়ে মনে রাখার ট্রাই করি। তো প্লাসেন্টাকে ক্রস করে বাচ্চার শরীরে যাবে মা থেকে। হ্যাঁ, তাহলে প্লাসেন্টাতে কি আছে? পি। প্রেগনেন্সিতে কি হয়? পিজি লেখা লাগে, তাই না? শর্ট ফর্মে যদি লিখি প্রেগনেন্সি, PG। প্রেগনেন্সিতে কি আছে? জি। তাহলে কোনটা ক্রস করবে? ইমিউনোগ্লোবিলিন জি। এখানে লিখছে ট্রান্সপোর্টেড অ্যাক্রস প্লাসেন্টা। তাহলে প্রেগনেন্সি লিখতে যেহেতু জি লাগে, সো প্লাসেন্টাকে ক্রস করতে পারবে ইমিউনোগ্লোবিলিন জি। ওকে, তারপরে হচ্ছে এখানে বলতেছিলাম আমরা CD8 পজিটিভ টি সেল। CD8 পজিটিভ টি সেল মানে টি হেল্পার 1 ছিল।
এখন আমরা বলবো সিডি 4 পজিটিভ টি সেল, তাহলে 8 বানাইতে হবে, 4-এর সাথে 2 গুণ করব, তাহলে 8। তাহলে সিডি 4 পজিটিভ টি সেল কোনটা? টি হেল্পার 2। ওকে, তারপরে এখন এইখানে কিছু কথা বলছে। টি হেল্পার সেল কী কী আছে? টি হেল্পার 1, 2, টি রেগুলেটরি, T17। আমরা বলছি 1 কী কী সাইটোকাইন প্রোডাকশন করে, এগুলো মনে রাখতে পারলে ভালো, এত মনে থাকবে না। এইখানে আমরা মনে রাখবো টি হেল্পার 1 ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেয়, ঠিক আছে? ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কে দেয়? টি হেল্পার 1, মাস্ট টু নো। দেন টি হেল্পার 2 সে কী করবে? অ্যালার্জিক রেসপন্স দিবে। দেন টি রেগুলেটরি নাম মনে রাখলাম। T17 কী করতেছে? ডিফেন্স এগেন্স্ট এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাই অ্যান্ড হ্যাভ এ রোল ইন ডেভেলপমেন্ট অফ অটোইমিউন ডিজিজ। তাহলে এটা মনে রাখবো, মাস্ট টু নো। অটোইমিউন ডিজিজকে করে, মানে করতে পারে টি হেল্পার 17। আর এখানে মাস্ট টু নো হচ্ছে টি হেল্পার 2 দেয় অ্যালার্জিক রিয়াকশন, আর ডিলেট টাইপ অফ হাইপার সেন্সিটিভ রিয়াকশন দেয় টি হেল্পার 1। ওকে, আর কিছু বাকি আছে? এখন আমরা পড়বো ইনফ্লামেটরি রেসপন্স। ইনফ্লামেটরি রেসপন্সের কথা যদি বলি, আমার শরীরে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকছে, অথবা কোনো কারণে ইনজুরি হয়েছে। ইনজুরির জন্য এখানে কিছু সেল ড্যামেজ হবে, কিছু সাইটোকাইন রিলিজ হবে। তো তখন এইখানে ম্যাক্রোফেজ আসবে, নিউট্রোফিল আসবে, আসার পরে একটা রিয়াকশন দিবে এইখানে। তখন এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি ইনফ্লামেশন। আর ইনফ্লামেশনের প্রতি যে রেসপন্স আছে ওই রেসপন্স নিয়ে আলোচনা করবো। এটা হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে একিউট, মানে কিছুদিন ধরে হচ্ছে, আর একটা হচ্ছে ক্রনিক, অনেক দিন ধরে হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের আলটিমেট ফেট কি? একটা জায়গায় একটা ইনফ্লামেশন হয়েছিল, এটার আলটিমেট ফেট হচ্ছে হয় কমপ্লিট রেজলিউশন হয়ে যাবে, রেজলিউশন, অথবা ওইখানে স্কার বা ফাইব্রোসিস হবে। তাহলে এখন আমরা ইকুইড ইনফ্লামেশন নিয়ে যদি আলোচনা করি, একটা জায়গায় ইনফ্লামেশন হয়েছে মানে কি? এইখানে বলছিলাম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আসছে, নিউট্রোফিল আসবে, সাইটোকাইন প্রোডাকশন হবে। এরা কি করবে? কিছু সাইটোকাইন প্রোডাকশন করতেছে। এই সাইটোকাইনগুলা আশেপাশের যে ব্লাড ভেসেল সেইগুলাকে কী করে দিবে? ডাইলেট করে দিবে। যখন ডাইলেট করবে এইখানে বেশি বেশি ব্লাড ফ্লো হবে। তাহলে প্রথম জিনিসটা হইতেছে কি? ভ্যাজো ডাইলেশন। ইনফ্লামেশনের জন্য আর কি কী হয়? প্রথমে ভেসেলটা ডাইলেট হইল। 2 নম্বরে কী হবে? ফ্লো ইনক্রিজ হচ্ছে, ব্লাড ভেসেল বেশি বেশি ব্লাড আনতেছে এখানে। তারপরে এখানে কী হইতেছে? বেশি বেশি কাজ হইতেছে, মানে এখানে বেশি বেশি এটিপি প্রোডাকশন হবে। এটিপি প্রোডাকশনের জন্য আমার কি দরকার? অক্সিডেশন, বিক্রিয়া হবে। তো এটা একটা বিক্রিয়া হইতেছে, এই জন্য এখানে হিট প্রোডাকশন হবে, বেশি বেশি বিক্রিয়া হবে, তো প্রোডাকশন করবে হিট। এই হিট প্রোডাকশনের জন্য এখানে কি হবে? আমরা ওই যে যেখানে ইনফ্লামেশন হইতেছে ওইখানে টাচ করলে দেখব গরম জায়গাটা। এরপরে কি পাবো? এখানে যে সাইটোকাইন প্রোডাকশন হতেছিল, যেমন ব্র্যাডিকাইনিন, এগুলো কী করবে? পেইন প্রোডাকশন করবে। এই সাইটোকাইনগুলোর জন্য হবে পেইন। আর কি বাদ পড়ছে? তো এইখানে অনেকগুলা ব্লাড আসতেছে, অনেকগুলো ফ্লুইড, আরও সাবস্টেন্স। দ্যাটস ওয়াই এখানে কী হবে? লোকাল ইডিমা হবে, লোকাল ইডিমা অথবা সোয়েলিং হবে। তাহলে একটা ইনফ্লামেটরি প্রসেসের জন্য আমরা হিট পেলাম, বেশি বেশি এটিপি প্রোডাকশন হচ্ছে, মেকানিজম হচ্ছে তাই। তারপরে পেইন পেলাম স্পেসিফিক কিছু সাইটোকাইনের জন্য, সোয়েলিং পাইলাম লোকাল ইডিমার জন্য, তারপরে ভেসেল ডাইলেট হইল। আর বাদ পড়ছে কি? রেডনেস। যেহেতু বেশি বেশি ব্লাড আসতেছে তো ওই জায়গাটা কী হবে? রেডিশ দেখাবে। তাহলে এখানে
মাস্টনও হচ্ছে, এখানে এই যে ওরা বলে দিছে নাইট্রিক অক্সাইড রিলিজ হবে, নাইট্রিক অক্সাইড সিনথেটেস, এরা কী করবে ভ্যাজোডাইলেশন করবে। আচ্ছা আমরা কি বলছি, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা ভ্যাজোডাইলেটর। এই নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য একটা এনজাইম লাগে যাকে আমরা বলি নাইট্রিক অক্সাইড সিনথেটেস। এই নাইট্রিক অক্সাইড সিনথেটেসকে কে প্রোডাকশন করে, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম আছে, একটা ভেসেলের যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়াল সেল থেকে নাইট্রিক অক্সাইড সিনথেটেস প্রোডাকশন হয়। পরে এই নাইট্রিক অক্সাইড সিনথেটেস নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে, যেটা একটা ভ্যাজোডাইলেটর, মানে বেশি বেশি ব্লাড ফ্লো করায়। যেহেতু আসছেই একবারে বলে দিই, এটা যদি একটা মেল জেনিটাল অর্গান হয়, মেল জেনিটাল অর্গান মানে পেনিস যদি হয়, তাহলে এর কিছু আছে কি ভ্যাসেল। এই ভ্যাসেলগুলো যখন চুপসায় থাকে মানে কনস্ট্রিক্টেড থাকে, তখন ইরেকশন হয় না, ইরেকশন হবে না, মানে যতই ট্রাই করুক না কেন ইরেকশন হবে না। বাট যদি নাইট্রিক অক্সাইড বেশি বেশি আসে, আমরা জানি কি নাইট্রিক অক্সাইড ভ্যাসেলকে ডাইলেট করে, তখন এই ভ্যাসেলটা ডাইলেট হবে। এই ভ্যাসেল ডাইলেট হবে মানে বেশি বেশি সার্কুলেশন ঢুকবে, ভ্যাসেল ফুলবে, ভ্যাসেল ফোলার জন্য পেনিসও ফুলবে, তখন পেনিসটা দাঁড়ায় যাবে, তখন আমরা বলতেছি কি ইরেকশন হচ্ছে, ইরেকশন। তাহলে যার ইরেকশন হয় না বা ইরেকটাইল ডিসফাংশন মানে দাঁড়াইতেছে না, তার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হিসেবে কী দিতে পারি, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ ড্রাগ কী আছে তাহলে, এগুলো কিন্তু ক্লিনিক্যালি লাগবে, আর আসছে যেহেতু একবারই বলে দিলাম। তাহলে নাইট্রিক অক্সাইড থাকে কোন ড্রাগে, সিলডেনাফিল, এটা হচ্ছে জেনেরিক নেম, আর বাজারে পাওয়া যায় ভায়াগ্রা। তাহলে ভায়াগ্রা কীভাবে কাজ করে, নাইট্রিক অক্সাইড বেশি বেশি প্রোডাকশন করে, নাইট্রিক অক্সাইড যখন বেশি বেশি প্রোডাকশন করে তখন ইরেকশন হইতেছে ভালোভাবে। কাহিনী হচ্ছে সিলডেনাফিল কী করতেছিল, ভ্যাজোডাইলেটর হিসেবে কাজ করতেছিল, সে বিপি কমাবে। এই পেশেন্টের যদি অলরেডি একটা ড্রাগ এমন খায় যেটা ভ্যাজোডাইলেট করে, যেমন গ্লিসারাইল ট্রাইনাইট্রেট অথবা নাইট্রোগ্লিসারিন, এগুলা যদি খায় তখন বিপি আরও ড্রপ করবে। সো একটা পেশেন্টকে সিলডেনাফিল বা ভায়াগ্রা দেওয়ার জন্য অবশ্যই গ্লিসারাল ট্রাইনাইট্রেট এবং নাইট্রোগ্লিসারিন এগুলো খায় কিনা, বা অন্য যে কোনো ড্রাগ যেগুলো ভেসেল ডাইলেট করে সেগুলো খাচ্ছে কিনা, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটাও ভ্যাজোডাইলেট করে, এগুলো খাচ্ছে কিনা সেটা আমরা এক্সক্লুড করব। না হলে পেশেন্টের কী হবে, পোস্চুরাল হাইপোটেনশন, মানে দাঁড়াইলে বিপি ঠাস করে ফল করবে, এবং এটা সিরিয়াস করে ফেলবে পেশেন্টকে। ওকে, আমরা অনেক কোরিলেশন করলাম, এইগুলা সব কিডনিতে আছে। মানে এখন মনে হইতেছে এক পেজ পড়তে তখন সময় লাগতেছে, কিন্তু পরবর্তীতে যখন সেম পর আবার রিপিট হবে অন্য চ্যাপ্টারে গিয়ে, তখন মনে হবে এটা তো আমি আগে থেকেই জানি। এরপরে হচ্ছে আমরা কিছু বলতেছিলাম ইনফ্লামেশনের জন্য সাইটোকাইন প্রোডাকশন হয়। এখানে 3টা সাইটোকাইন আমার নাম মনে রাখতেই হবে, হচ্ছে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6। মজার বিষয় হচ্ছে এই যে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা এবং ইন্টারলিউকিন 6 এবং ইন্টারলিউকিন 1, এর মাঝে এই ইন্টারলিউকিন 6টা এগুলো তো কই রিলিজ হচ্ছে, সার্কুলেশনে। ইন্টারলিউকিন 1, 6 অ্যান্ড টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, তো সার্কুলেশনে ঢুকলো। সার্কুলেশন থেকে এই 6টা লিভারের যেই সার্কুলেটরি সিস্টেম, লিভারের ভেসেল দিয়ে লিভারে যাবে, ইন্টারলিউকিন 6 লিভারে গেল, লিভার তখন সিগন্যাল পাবে শরীরের কোথাও না কোথাও ইনফ্লামেশন হইতেছে, লিভার তখন প্রোডাকশন করবে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আমরা বলছিলাম ডিরেক্ট ইনফ্লামেটরি মার্কারকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি করবে, যার হাফ লাইফ হচ্ছে 18 আওয়ার, 6 ঘন্টা পরে ইনফ্লামেশন শুরু হওয়ার 6 ঘন্টা পরে অ্যাপেয়ার করা শুরু করবে।
তাহলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন পাইছি মানে পেশেন্টের অনগোয়িং ইনফেকশন বা ইনফ্লামেশন হচ্ছে বা রিসেন্ট ইনফেকশন হয়েছে। তাহলে এই সি রিঅ্যাক্টিভ প্রোডাকশন করার জন্য সিগন্যাল দিতেছে কি ইন্টারলিউকিন 6। আর বাকি যে আছে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, এরা কী করবে ব্লাড ভেসেলের মাধ্যমে থ্যালামাসে যাবে। এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস আমরা জানি কি থার্মোরেগুলেটরি সেন্টার হিসেবে কাজ করে। থ্যালামাসকে সেই স্টিমুলেশন দিবে, অ্যান্ড থ্যালামাস তখন শরীরের টেম্পারেচার বাড়াই দিবে। টেম্পারেচার যখন বাড়বে ওইটাকে আমরা বলি ফিভার। তাহলে একটা পেশেন্ট যখন ইনফ্লামেশন একটু বেশি হয়, যদি এমন হয় হাতের আঙ্গুলের কোনো একটা জায়গায় হয়েছে ইনফ্লামেশন, তখন শুধুমাত্র দেখবো ওই জায়গায় হিট হয়েছে, রেডনেস হয়েছে, সিস্টেমিক ফিচার তেমন একটা পাই নাই, মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি বাড়ে নাই, ফিভারও নাই, কারণ অল্প কয়েকটা সেল ড্যামেজ হয়েছে। বাট যদি এটা এক্সটেন্সিভ হয়, মানে অনেকগুলো সেল ড্যামেজ হয়েছে, তখন সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়বে, দেন পেশেন্টের ফিভার হবে, অ্যান্ড আমাদের সিরিয়াস হতে হবে যে না, ইনফ্লামেশন খুবই খারাপ অবস্থা করতেছে। কারণ যদি আমি এই পর্যায়ে না করি, পেশেন্টকে ট্রিটমেন্ট না দেই এবং সিরিয়াস মেজারমেন্ট না নেই, যদি এই ইনফ্লামেশনটা ইনফেকশনের জন্য হয়ে থাকে, তখন ওই ইনফেকশন ব্লাডে ছড়াই যাবে। ব্লাডে ছড়াই গিয়ে আলটিমেটলি কী করবে, সেপটিক শক প্রোডাকশন করবে বা সেপসিস করবে। এই জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। ওকে, তাহলে এখানে বললাম ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 অ্যান্ড টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা। এখানে বলছে হাইপোথ্যালামাসের উপরে গিয়ে কাজ করবে, ফিভার করবে। তারপরে লিভারের উপরে যাবে ইন্টারলিউকিন 6 এবং তাকে একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। একুইড ফেজ প্রোটিন কোনটা? এখানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। ওকে, এখন আসি আমরা একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট। একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট কী কী আছে? আচ্ছা, একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট হচ্ছে আমরা জানি ইনফ্লামেশনের জন্য তৈরি হচ্ছে। এখন কিছু একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট, এগুলোতে প্রোটিন, এগুলো কিছু আছে যেগুলা যখন শরীরে ইনফ্লামেশন হয় তখন বাড়ে, আবার কিছু আছে ইনফ্লামেশনের সময় কমে। যেমন এখানে যদি আমি আলোচনা করি, এখানে কী লিখছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিরাম অ্যামাইলয়েড এ 10 থেকে মানে 100 থেকে 1000 গুণ বাড়বে ইনফ্লামেশনের সময়। আবার ফিব্রিনোজেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিকাইমোট্রিপসিন, দেন হ্যাপটোগ্লোবিন, দেন ম্যাঙ্গানিজ সুপার অক্সাইড ডিসমিউটেস, দেন হচ্ছে ফেরিটিন, ল্যাক্টোফেরিন। এখানে বলছে ফেরিটিন এবং ল্যাক্টোফেরিন ডিক্রিজেস দ্য আয়রন অ্যাভেলেবিলিটি আপটেক ফর দ্য ব্যাকটেরিয়া। এগুলো আমরা বলছিলাম যে ল্যাক্টোফেরিন ব্যাকটেরিয়াকে আয়রন ইউজ করতে দেয় না, অ্যাজ এ রেজাল্ট আয়রন ইউজ করতে পারে না দেখে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যায়। ইমিউনোগ্লোবুলিন আর নট একুইড ফেজ প্রোটিন বাট আর অফেন ইনক্রিজ ইন ক্রনিক ইনফ্লামেশন। তাহলে প্রথমে বলছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলোর নাম মুখস্থ করতে হবে। বলছে যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, দেন সিরাম অ্যামাইলয়েড এ, ফিব্রিনোজেন, দেন আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিকাইমোট্রিপসিন, দেন হ্যাপটোগ্লোবিন, মেনু সুপার অক্সাইড ডিসমিউটেট লাগবে না, দেন ফেরিটিন, দেন ল্যাক্টোফেরিন, এইখানে বলে নাই সেটা হচ্ছে অ্যালবুমিন, এটা আবার নেফ্রোতে কইছে। এই সবগুলো সাধারণত ইনফ্লামেশনের সময় বাড়ে, তো অ্যালবুমিন ইনফ্লামেশনের সময় কমে। তাহলে এটা একটা নেগেটিভ ফেজ রিঅ্যাক্টেন্ট, আর এগুলো হচ্ছে পজিটিভ ফেজ রিঅ্যাক্টেন্ট। মানে কি, ইনফ্লামেশন হলে এগুলা বাড়বে, আর ইনফ্লামেশন হলে এটা কমবে, অ্যালবুমিন। আর এখানে বলছে যে ইমিউনোগ্লোবুলিন, যেমন ইমিউনোগ্লোবুলিন GAMED, এইগুলা
একুইড ফেস প্রোটিন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলার লেভেল বাড়ে ক্রনিক ইনফ্লামেশন হইলে। তারপরে বলছে সেপটিক শক। আমরা বলছিলাম যে একটা ইনফেকশন হয়েছে, এই ইনফেকশনটা আমরা ক্লিয়ার করতেছি না, তখন ইনফেকশনটা সিস্টেমে ছড়াই গেছে, পুরা সার্কুলেটরি সিস্টেমে, শরীরের কয়েকটা অর্গানকে ধরে ফেলছে, তখন মাল্টিপল অর্গান ফেলিওর হবে। মাল্টিপল অর্গান ফেলিওর হবে, সাথে পেশেন্টের হাইপোটেনশন হবে, সাথে পেশেন্টের কী থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে ইনিশিয়াল স্টেজে, পরে এটা আবার ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাবে। যেহেতু ইনফ্লামেশন ইডিমা তো থাকবেই। এই পুরো প্রসেসকে আমরা বলি সেপটিক শক। সেপটিক শকের আলাদা ডেফিনেশন আছে, ওইটা একুইট মেডিসিনে। ওইখানে বলছে যে এলডিএইচ লেভেল বাড়বে, মোর দ্যান 2.4 থাকবে সম্ভবত। এলডিএইচ যখন মোর দ্যান 2.4 থাকবে, তারপরে পেশেন্টের হিস্ট্রি আছে কোনো একটা ইনফেকশনের, আরও কী কী যেন, এটা তখন দেখবো না। ওকে, তাহলে এখানে মনে রাখতে হবে এলডিএইচ বেশি মানে হচ্ছে সেপটিক শকে আমরা এলডিএইচ দেখি। আর আগে মাস্টুনো ছিল, এই নামগুলো সবগুলোই মাস্টুনো, সিরিয়াক্টিভ প্রোটিন, অ্যামাইলয়েড, ফিব্রিনোজেন, হ্যাপ্টোগ্লোবিন। হ্যাপ্টোগ্লোবিনকে ওইটা আমরা আবার হেমাটোলজিতে আলোচনা করবো, ফেরিটিন, ল্যাক্টোফেরিন। এখানে বলছে একটা একুইট ইনফ্লামেশনের ক্লিনিক্যাল ফিচার কী কী হইতে পারে। পেশেন্টের হেডেক হবে, ডিলেরিয়াম হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, তারপরে ফিভার, সোয়েটিং, ফ্লাশিং। তাহলে পেশেন্টের কী করবে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে যখন ইনফেকশন হবে, ঠিক আছে। হার্ট রেট বাড়বে। আর বলি না, জ্বর আসলে বুক কী করে, ইনফ্লামেশন হইতেছে বা ইনফেকশন হইতেছে মানে তো পেশেন্টের ফিভার থাকবে, ফিভার থাকলে কী হইতেছে, হার্ট রেট বাড়তেছে, ট্যাকিকার্ডিয়া। ওকে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে। তারপরে শরীরে জ্বর, জ্বর কমানোর জন্য শরীর কী করবে, বেশি বেশি সোয়েটিং করবে, তাপ যাতে বেশি বেশি বের করে দিতে পারে সোয়েটিংয়ের মাধ্যমে। এখন সোয়েটিং যখন বেশি বেশি হবে, তখন পেশেন্টের আবার শরীরে ফ্লুইড বেশি কমে যাবে, ফ্লুইড যখন কমে যাচ্ছে তখন পেশেন্টের কী হচ্ছে, হাইপোভলিমিয়া যখন হচ্ছে তখন পেশেন্টের কী হইতেছে, বিপি ড্রপ করতেছে, প্লাস বিপি যখন ড্রপ করতেছে, আর এইদিকে হচ্ছে হাইপোভলিমিয়ার জন্য পেশেন্টের কী হবে, ডিহাইড্রেশন, শরীরে পানি কম থাকতেছে। ডিহাইড্রেশন, যে কোনো পেশেন্টের ডিহাইড্রেশন হলে হবে কি, হেডেক, যেমন ডায়রিয়া, ভমিটিং, সোয়েটিং, এগুলো যাদেরই হবে সবারই হেডেক হইতে পারে। তাহলে এগুলো ছিল ফিজিওলজিক্যাল মেকানিজম। আর যেইখানে ইনফেকশন হবে ওইখানে তো রেডনেস থাকবে, লোকাল টেম্পারেচার বেশি থাকবে, সোয়েলিং থাকবে। আর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে বলছে, প্যানক্রিয়াস কী করবে, বেশি বেশি ইনসুলিন রিলিজ করবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কী করবে, গ্লুকোকর্টিকয়েড, যেটা হচ্ছে কর্টিসল, গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে কর্টিসল, হ্যাঁ, কর্টিসল বেশি বেশি রিলিজ করবে, ক্যাটেকোলামিন বেশি বেশি রিলিজ করবে। আর বোন ম্যারো কী করবে, নিউট্রোফিল প্রোডাকশন বাড়াই দিবে, কারণ নিউট্রোফিল যাতে ফাইট করতে পারে ইনফেক্টিভ অর্গানিজমের সাথে। তাহলে আমরা কী বললাম, এটা মনে রাখলেই হইলো যে একটা পেশেন্টের যখন ফিভার হইতেছে তখন তার হার্ট রেট বেড়ে গেছে, যেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, শ্বাস প্রশ্বাস বেড়তেছে, যেটা হচ্ছে ট্যাকিপনিয়া, তার সাথে থাকবে জ্বর, জ্বরের জন্য হইতেছে সোয়েটিং যখন হচ্ছে তখন শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, যখন পানি বের হয়ে যাচ্ছে তখন তার ভলিউম কমতেছে, এই জন্য তার কী থাকবে, ডিহাইড্রেশন, প্লাস পেশেন্টের বিপি কম, আর ডিহাইড্রেশনের জন্য হচ্ছে হেডেক। আর ওইদিকে ইনসুলিন বেশি বেশি রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে। অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড ছিল কিডনির উপরে যে থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আবার রিলিজ হবে গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল। আমরা জানি কর্টিসল যে কোনো ধরনের স্ট্রেস,
ফুল কন্ডিশন অথবা ফিভার এগুলাতে কর্টিসল লেভেল বাড়ে। আর একটা কি, বোন ম্যারো থেকে নিউট্রোফিল বেশি বেশি প্রোডাকশন হবে। তাহলে যতগুলা ছবি দিয়া পুরা বই, যতগুলো ছবি দেওয়া ফিগার আছে সবগুলো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে আমার মাস্ট টু নো হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কী কী হচ্ছে, ইনসুলিন কম রিলিজ হচ্ছে না বেশি রিলিজ হচ্ছে, দেন নিউট্রোফিল কম হচ্ছে না বেশি হচ্ছে। আর লোকাল কিছু ইফেক্ট দেবে, যেমন যে এখানে একটা নেইল যদি ঢুকে, হ্যাঁ, পায়ের আঙুলে, তখন এখানে কী হবে, স্কিনটা রাপচার হইলো, নেইলটা শরীরের ভিতরে ঢোকার ফলে কিছু ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকে লোকাল ইনফ্লাকশন করতেছে, টিস্যু ড্যামেজ করতেছে। দেন আমরা জানি কী হবে, ইনফ্লামেশনের জন্য ভ্যাসোডাইলেশন হবে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়বে, ভেসেল ডাইলেট হইলো, পারমিয়াবিলিটি বাড়লো, এই জন্য বেশি বেশি ফ্লুইড চলে আসলো বাইরে, যেটা ইডিমা করলো। এগুলো আমরা পড়ছি। এরপরে কী করবে, নিউট্রোফিল আসবে, এখানে ম্যাক্রোফেজ আসবে, ফ্যাগোসাইটোসিস করবে, লোকাল ভাস্কুলার পারমিয়াবিলিটি তো বাড়াই দিছে আগেই, দেন লিউকোসাইড ইনফ্লাক্স বেশি বেশি হবে। এছাড়াও এখানে কী হবে, অ্যাসেন্ডিং লিম্ফ্যানজাইটিস, আশেপাশের যে লিম্ফ নোড আছে সেই লিম্ফ নোডে যখন ব্যাকটেরিয়াগুলো যাবে সার্কুলেশনের মাধ্যমে, তখন ওই লিম্ফ নোডেও ইনফ্লামেশন করবে, এটাকে আমরা বলি লিম্ফ্যানজাইটিস। আর যেহেতু উপরের দিকে উঠতেছে এই জন্য অ্যাসেন্ডিং। দেন লোকাল টিস্যুগুলারে কী করতেছে, ড্যামেজ করতেছে, এটাকে বলতেছে সেলুলাইটিস। এছাড়াও লিভার তো করবেই, ইন্টারলিউকিন 6 আসবে, 6 এসে লিভারকে বলবে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং অন্যান্য প্রোটিনগুলো বেশি বেশি প্রোডাকশন করো। আর যেইখানে ড্রেনিং লিম্ফ নোড ছিল ওইগুলো বড় হবে, কারণ এই যে অ্যাসেন্ডিং লিম্ফ্যানজাইটিস হয়েছিল, লিম্ফ নোড তারা তো ড্রেন করবে আশেপাশের বড় বড় যেই ড্রেনিং সিস্টেম আছে, তো এই জন্য তারা বড় দেখাবে। তাহলে আশা করি সবগুলাই মাথার মধ্যে ঢুকছে, মানে বুঝে বললে মজা হচ্ছে, নিজে নিজেই বানায় বলা যায়। আমি কিন্তু এরকমভাবে কখনো নিজে নিজে বানায় পড়িনি, আমি পড়ানোর সময় একাই মনে হচ্ছে, এটাই আর কি মজা। সবগুলো টপিকে আমরা রিডিং দিব, কিন্তু এই 4-5টা আমরা মনে রাখবই। এই বিপি লো হয়, বিপি কেন লো হয় সেটাও আমরা জানলাম। তারপরে এক্সট্রা বেসিসের যে নিউট্রোফিলগুলো ছিল, এই নিউট্রোফিলগুলা 6 থেকে আমরা জানি নিউট্রোফিলের হাফ লাইফ 6 আওয়ার, 4 to 6 আওয়ার, 4 থেকে 6 ঘন্টা পরে এরা মারা যাবে, এদেরকে পরে ম্যাক্রোফেজ খেয়ে ফেলবে। এরপরে ম্যাক্রোফেজ কী করবে, কোলাজেনাস নামক এনজাইম তৈরি করবে, ইলাস্টেসিস নামক এনজাইম তৈরি করবে, যারা লোকাল কানেকটিভ টিস্যু মানে কোলাজেন এবং ইলাস্টিন এদের ডিস্ট্রয় করবে। ওকে, তাহলে এখানে মাস্ট টু নো হচ্ছে এই মানুষের পুরাটা। আর সেপটিক শকের ক্লিনিক্যাল ফিচার কী কী হয় এগুলো নাইস টু নো, কারণ আমরা অন্য জায়গায় এগুলো পড়বো। তারপর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। একটা ইনফ্লামেশন যখন অনেক দিন ধরে চলে, যেমন মোর দ্যান 3 or 6 মান্থ, এক এক বই এক এক রকম লেগছে, যাই হোক, তখন তাকে আমরা বলবো ক্রনিক ইনফ্লামেশন। এটা ক্রনিক ইনফ্লামেশন হয় কোন কোন ডিজিজে, টিউবারকুলোসিস মোর দ্যান 3 মান্থ আর কি, দেন হচ্ছে লেপ্রোসি, এটার এক নাম হানসেন ডিজিজ, এখানে ক্রনিক ইনফ্লামেশন হয়। যেমন এটা একটা ইনফেক্টিভ অর্গানিজম, এর চারপাশে এসে জমা হবে কি লিম্ফোসাইট, আরও আসবে কি এপিথেলয়েড সেল, দেন এপিথেলয়েড সেল আসলো, তারপর আরও কী কী যেন আসে ঠিক মনে পড়তেছে না। দেন এগুলাকে একসাথে আমরা বলি হচ্ছে একটা গ্র্যানুলোমা ফর্মেশন করতেছে। তাহলে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার গ্র্যানুলোমা ফর্মেশন হয়, এই জন্য এদেরকে এই সকল ডিজিজকে আমরা বলি গ্র্যানুলোম্যাটাস ডিজিজ। গ্র্যানুলোম্যাটাস ডিজিজ, এরকম গ্র্যানুলোম্যাটাস ডিজিজ কোন কোন জায়গায় হইতেছে, টিউবারকুলোসিস, সার্কাইডোসিস, দেন লেপ্রোসি। টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা কী পাই, কেজিয়েটিং গ্র্যানুলোমা, এগুলো সব মাস্ট টু নো। টিউবারকুলোসিসে কেজিয়েটিং গ্র্যানুলোমা পাবো, সার্কাইডোসিসে পাবো নন কেজিয়েটিং গ্র্যানুলোমা, এটা এবার পরীক্ষা আসছিল।
সার্কাইডোসিসে কী পাই? নন কেজিয়েটিং গ্রানুলোমা। আমি নন কেজিয়েটিং গ্রানুলোমা প্রথমে দাগাইছিলাম, পরে দাগায় মনে হয় অন্য একটা ভুল দাগায় আসছি। পরীক্ষার হলে আসলে কী যে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে লেপ্রোসি। লেপ্রোসির আরেক নাম বলছিলাম হানসেন ডিজিজ। ওকে, তাহলে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে প্রায় গ্র্যানুলোমা পাই এরকম ডিজিজ কী কী আছে? লেপ্রোসি, টিউবারকুলোসিস, সার্কাইডোসিস। টিউবারকুলোসিসে পাই কেজিয়েটিং গ্র্যানুলোমা, সার্কাইডোসিসে পাই নন কেজিয়েটিং গ্র্যানুলোমা। এখানে বলছে গ্র্যানুলোমাটাস ডিজিজ পাই টিউবারকুলোসিস, লেপ্রোসিস, সার্কাইডোসিসের কথা এখানে বলে নাই, কিন্তু অন্য জায়গায় বলছে, এই জন্য একটু লিখে রাখবো। এটা হচ্ছে সার্কাইডোসিস, তোমরা নন কেজিয়েটিং গ্র্যানুলোমা পাই। এরপর হচ্ছে ল্যাবরেটরি ফিচার অফ ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনের একটা পেশেন্টের পাই নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাই। এটা হেমাটোলজিতে অনেক সুন্দর করে আলোচনা করছে কেন পাই। এটা এখন যদি বলি লেকচার আরও লেন্দিং হবে, এমনি লেন্দিং হয়ে যেতেছে। ইমিউনোলজি সহজে কেউ পড়তে চায় না, তো বিরক্তি লাগে, এই জন্য আমি একটু মজাতে পড়ানো ট্রাই করতেছি, যার জন্য একটু লেন্দিং হইতেছে। তাহলে আমরা বলছিলাম ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ কী কী আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিসে মনে রাখি, সিএলডিও আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে তাহলে কী পাবো? নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। এখন হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কি একটা একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট যেটা লিভার প্রোডাকশন করতেছে। এখানে যা বলছি ওইগুলো আমরা আগেই আলোচনা করে ফেলছি। সিনথেসাইজড বা প্রোডাকশন করে কে? লিভার। এর একটা ইনফ্লামেশন হওয়ার 6 ঘন্টার ভিতরে সে চলে আসবে ব্লাডে। এটা একটা ডিরেক্ট বায়োমার্কার অফ ইনফ্লামেশন। এগুলো সব আমরা পড়ছি না? আবার এটার হাফ লাইফ কত? 18 ঘন্টা। আর এইটাতে আমরা কী করি? ডিজিজ মনিটরিং করি। এটা বেশিরভাগ ক্ষেত্রে রিমাটোলজিক্যাল ডিজিজে পড়বো। রিমাটোলজিক্যাল ডিজিজগুলা ট্রিটমেন্ট পাওয়ার পরে ডিজিজ অ্যাক্টিভিটি কেমন সেটা সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাধ্যমে ডিটেকশন করি। এইগুলো তো সবই মাস্ট টু নো, যে যে পয়েন্টগুলো বললাম। আর মাস্ট টু নো হচ্ছে এই লাইনটা। একটা পেশেন্ট তার ইএসআর বেশি কিন্তু সি রিঅ্যাক্টিভ প্রোটিন নর্মাল। আমরা তো জানি ইএসআর সি রিঅ্যাক্টিভ প্রোটিন দুইটা ইনফ্লামেটরি মার্কার। বাট যদি আমার হয় সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা নর্মাল কিন্তু ইএসআর বেশি, তখন চিন্তা করবো কি? সিস্টেমিক লোপাস এরিথ্রোম্যাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, আলসারেটিভ কোলাইটিস, লিউকেমিয়া, দেন প্রেগনেন্সি, দেন অ্যাডভান্সড এইজ, মানে পেশেন্টের বয়স বেশি, এরপরে হচ্ছে লিউকেমিয়া তো বলছি। আর একটা মনে হয় ছিল কোন একটা লিম্ফোমা মনে হয়। আচ্ছা, লিম্ফোমা একটু কনফিউশন থাকলো, এটা আমরা পরে বলি, দেখি আছে কি না। তাহলে সিস্টেমিক লোপাস এরিথ্রোম্যাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, আলসারেটিভ কোলাইটিস, লিউকেমিয়া, এর সাথে দুইটা অ্যাড করছি প্রেগনেন্সি, দেন ইনক্রিজড এইজ, আর বলছি লিম্ফোমা। এটা একটু কনফিউশন, তো পরে আলোচনা করবো আছে কি না। এই সকল কন্ডিশনে সি রিঅ্যাক্টিভ প্রোটিন কী থাকবে? নর্মাল। বাট একটা পেশেন্টের এই ডিজিজগুলো আছে, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক লোপাস এরিথ্রোম্যাটোসাস, দেন আলসারেটিভ কোলাইটিস, লিউকেমিয়া, এগুলো আছে। তার সাথে ইএসআর তো বেশি কিন্তু সি রিঅ্যাক্টিভ প্রোটিনও বেশি। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সি রিঅ্যাক্টিভ প্রোটিনও যদি বেশি পাই, তখন মনে রাখতে হবে এই পেশেন্টের এই সব ডিজিজ, যেমন এসএলই, এসএসসি, আলসারেটিভ কোলাইটিস, লিউকেমিয়া, এই সকল ডিজিজের সাথে অন্য কোনো একিউট ইনফেকশন আছে বা ইনফ্লামেশন, যার জন্য সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ছে। কারণ এই ডিজিজগুলোতে সি রিঅ্যাক্টিভ প্রোটিন জীবনেও বাড়বে না, বাড়ছে মানে কোনো একটা ইনফেকশন আছে। ওকে, এরপর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর। আমরা বলছিলাম এটাও একটা মার্কার অফ ইনফ্লামেশন।
কিন্তু কেমন মার্কার? নন স্পেসিফিক বা ইনডাইরেক্ট, এটা মনে রাখতে হবে, ইনডিরেক্ট মার্কার। এখন এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কী করতেছে? আমি যদি একটা বিকারে কিছু আরবিসি বা ব্লাড নিই, এখানে ব্লাড নিছি, ব্লাডের ভিতরে কী আছে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, দেন প্লাজমা, এগুলা কী করতেছে? সেন্ট্রিফিউজ মেশিনে নেওয়ার পরে ঘুরাইতেছি, দেন এটা কতটুকু সময় নিতেছে আরবিসি একদম তলানিতে পড়তে, এই সময়টাকে আমরা বলতেছি ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা কেমন। নর্মালি আরবিসিগুলার নেগেটিভ চার্জ থাকে সারফেসে, নেগেটিভ চার্জ, এই জন্য একটা আরবিসি বাইরে ঢাকায় দিই, এইটা যদি একটা আরবিসি হয়, এইটা যদি আরেকটা আরবিসি হয়, এদের সারফেসে নেগেটিভ চার্জ থাকে, এগুলো নেগেটিভ চার্জ, এই জন্য একটা আরেকটাকে দূরে সরাই দেয়, কাছে আসে না, তারা দূরে সরে গেল, ঠিক আছে। কিন্তু কোনো কারণে যদি শরীরে বা ব্লাডে ফিব্রিনোজেন অথবা ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি এগুলার পরিমাণ যদি বেড়ে যায়, দেন অ্যালবুমিন, এগুলার পরিমাণ যদি বেড়ে যায়, এইগুলা হচ্ছে পজিটিভ চার্জের। তো এরা কী করে? আরবিসিগুলাকে কাছে আনে, তখন আরবিসিগুলা কাছে চলে আসবে যখন এই পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, যেমন ফিব্রিনোজেন, অ্যালবুমিন, ইমিউনোগ্লোবুলিন, তখন আরবিসি দুইটা যখন কাছে চলে আসবে তখন তারা তাড়াতাড়ি সেডিমেন্ট হবে, তখন ইএসআর রেটটা বাড়বে, ইএসআর বেশি বেশি হবে আর কি। যখন হইল তখন তারা একটা রোলেক্স ফরমেশন করবে এরকম, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি রোলেক্স ফরমেশন। কিন্তু এগুলো হচ্ছে নর্মাল আরবিসির ক্ষেত্রে রোলেক্স ফরমেশন হতেছে, বাট একটা আরবিসিতে যদি সেল মেমব্রেনে কোনো ডিফেক্ট থাকে, হ্যাঁ, তখন এই যে নর্মালি যে রোলেক্স ফরমেশন হইতেছিল এটা হবে না, যেমন সিকেল সেল ডিজিজ। ওকে, দেখি এখানে কি বলছে। তাহলে ইএসআর হচ্ছে একটা ইনডিরেক্ট মার্কার, এটা মেজার করে কত ফাস্ট আরবিসিগুলা প্লাজমা থেকে ওই বিকারের তলানিতে পড়তেছে। তারপরে বলছে এরিথ্রোসাইটগুলা নেগেটিভলি চার্জের থাকে, এই জন্য একটা আরেকটাকে দূরে সরাই দেয়, ক্লাম্পিং বা একসাথে যুক্ত হয় না যখন তারা সার্কুলেশনে ফ্লো করতেছে। কিছু প্লাজমা প্রোটিন আছে যেমন ফিব্রিনোজেন, ইমিউনোগ্লোবুলিন, এগুলা পজিটিভ চার্জের। যখন এই পজিটিভ চার্জের প্লাজমা প্রোটিন যেমন বেশি বেশি যখন হবে, তখন আরবিসির গায়ে যে নেগেটিভ চার্জ যে ছিল এইগুলাকে নিউট্রালাইজ করে দিবে এই ফিব্রিনোজেন, ইমিউনোগ্লোবুলিনগুলা। যখন নিউট্রালাইজ করে দিবে, আরবিসিগুলা একটা আরেকটার সাথে লাগবে, লেগে রোলেক্স ফরমেশন করবে। যদি কোনো কারণে একটা আরবিসি অ্যাবনর্মাল থাকে, অ্যাবনর্মাল আরবিসি মরফোলজি থাকে, তারাও রোলেক্স ফরমেশন করবে না, যেমন সিকেল সেল ডিজিজ, আরেকটা হচ্ছে হেরিডিটারি স্পিরোসাইটোসিস। তো এই দুইটা কন্ডিশনে আমি ইএসআর কী পাবো? লো পাবো। কেন? কারণ ওই যে রোলেক্স ফরমেশন হইতেছে না, তাহলে একটা পেশেন্টের ইনফেকশনও চলতেছে, তারপরেও তার ইএসআর কম, তখন চিন্তা করব হয় সিকেল সেল ডিজিজ, না হলে স্পেরোসাইটোসিস। তাহলে এই লাইনটা হচ্ছে মাস্ট টু নো। আর এটা তোমরা আগেই পড়ছি, কিছু কন্ডিশন আছে যেখানে ইএসআর বাড়বে বাট সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়বে না, যেমন সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, লিউকেমিয়া, আলসারেটিভ কোলাইটিস, এরপরে ছিল প্রেগনেন্সি, দেন ওল্ড অথবা অ্যাডভান্স এইজ, তারপরে বলছিলাম লিম্ফোমা,
ওকে, এইখানে মাস্ট টু নো হচ্ছে, আর এই যে রোলেক্স ফরমেশন করে এটা, আরগুলো রিডিং দিলে, বারবার রিডিং দিলে এগুলো মনে পড়বে। আর এটা মনে রাখতে হবে যে এটা একটা ইনডিরেক্ট মার্কার। সব কিছু তো আর মনে রাখা সম্ভব না, রিডিং দিলে মাথায় থাকবে। এরপরে বলবো প্লাজমা ভিসকোসিটি। প্লাজমা ভিসকোসিটি মানে হচ্ছে সার্কুলেশনে তো কী থাকে, প্লাজমা থাকে। যদি ধরি আমরা একটা শরবত গ্লাসে নিয়ে শরবত বানাইছি, এই শরবতটাই হচ্ছে প্লাজমার মতো। লাইক এখানে অনেক কিছু আছে, লবণ আছে, চিনি আছে, লেবু আছে, বাট আলটিমেটলি দ্রবণটাকে বলতেছি শরবত। তো এরকম প্লাজমার মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, অনেক প্রোটিন আছে, কিন্তু আলটিমেটলি এই সবগুলার একত্রে বলতেছি প্লাজমা। তো এই প্লাজমার ভিসকোসিটি বা ঘনত্ব, মানে এই প্লাজমা কি ঘন হবে নাকি পাতলা হবে, হ্যাঁ, মানে ঘনত্বটা, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে প্লাজমা প্রোটিন কম আছে না বেশি আছে। যদি প্লাজমা প্রোটিন বেশি থাকে তাহলে বেশি ঘন হবে। এছাড়াও যেমন প্লাজমা প্রোটিনের মধ্যে ফিব্রিনোজেন, ইমিউনোগ্লোবুলিন, এগুলো যদি থাকে তাহলে বেশি বেশি ঘন হবে। আর হিমোগ্লোবিন বেশি যদি থাকে তাহলে বেশি ঘন হবে। এই জন্য বলে প্লাজমা ভিসকোসিটি বা প্লাজমাটা বেশি ঘনত্বের হবে ইন কেস অফ পলিসাইথেমিয়া। এটা মাস্ট নো। প্লাজমা ভিসকোসিটি বাড়ে পলিসাইথেমিয়াতে, মানে হিমোগ্লোবিন যখন বেশি। মাস্ট নো। এছাড়া বাকি যে বলছে ফিব্রিনোজেন, দেন অ্যালবুমিন বা ইমিউনোগ্লোবিন, এগুলোতেও প্লাজমা ভিসকোসিটি বাড়ে, এগুলোর দরকার আমার নাই। কিন্তু এটা মনে রাখতে হবে পলিসাইথেমিয়াতে প্লাজমা ভিসকোসিটি বাড়ে, কারণ হেমাটোলজিতে এগুলো পড়বো। এরপরে যে আছে প্রেজেন্টিং প্রবলেম, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এখানে একটা বক্স আছে, সেখানে বলছে কি সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং ইএসআর। তাহলে একিউট ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ইনফেকশনে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইএসআর বাড়তে পারে দুইটাই। নেক্রোটাইজিং ব্যাকটেরিয়াল ইনফেকশনে দুইটাই বাড়তে পারে। ক্রনিক ইনফেকশন, এন্ডোকার্ডাইটিস অথবা টিউবারকুলোসিসেও বাড়তে পারে দুইটাই। এগুলো আমার জানতে হবে। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে নর্মাল লেভেল সি রিঅ্যাক্টিভ প্রোটিনের 5-এর কম, ইএসআরের ছেলেদের ক্ষেত্রে 10-এর কম, মেয়েদের ক্ষেত্রে 3 থেকে 15। নাইস টু নো। কিন্তু ক্রস ডিজিজ, পলিমাইলজিয়া, রিউমাটিকা, এগুলোতেও 2টা বাড়তে পারে। বাট যেটা আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটুকু মাস্ট টু নো। যেমন সিস্টেমিক লোপাস এরিথ্রোম্যাটোসাস, শগরেন সিনড্রোম, আলসারেটিভ কোলাইটিস, লিউকেমিয়া, প্রেগনেন্সি, ওল্ড এজ, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। আচ্ছা, এই সকল কন্ডিশনে আমাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিন নর্মাল থাকবে, বাট ইএসআর বাড়বে। আর ওইখানে যে আমরা বলছিলাম লিম্ফোমা, ওইটা ভুল। লিম্ফোমা না, ওইটা হচ্ছে মাল্টিপল মাইলোমা। আচ্ছা, এটাই আমি লিম্ফোমা বলে ফেলছি। তাহলে মাল্টিপল মাইলোমা, আরেকটা এক্সট্রা পাইছি, সেটা হচ্ছে সিকেডি। তাহলে কিছু কন্ডিশন আছে যে এখানে ইএসআর নর্মাল থাকতেছে আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইএসআর বেশি হইতেছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন নর্মাল থাকতেছে। কী কী? সিস্টেমিক লোপাস এরিথ্রোম্যাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপরে সিধা মনে রাখবো আলসারেটিভ কোলাইটিস, দেন প্রেগনেন্সি, এরপরে হচ্ছে ওল্ড এজ, এরপরে হচ্ছে সিকেডি, মাল্টিপল মাইলোমা, বাদ পড়ছে লিউকেমিয়া, এরপরে হচ্ছে শগরেন সিনড্রোম। তাহলে এখানে এক্সট্রা পাইছি শগরেন সিনড্রোম, মাল্টিপল মাইলোমা, সিকেডি, আর লিম্ফোমা হবে না এটা, হ্যাঁ, সরি।